তো যে কটা ভাইভা দিয়েছি সেখানে যা যা কোয়েশ্চেন আমি পেয়েছি সেইগুলোই আমি এখানে শেয়ার করছি আজকে। Okay, Sharmili, let me take over from here. Welcome to all. My name is Rahul De, and I am the one of the member for the Hope Foundation. Shobaike dhonnobad and good evening to all. I don't know, probably all are from India. যদি ইন্ডিয়ার কেউ বাইরে থেকে থাকো at per their time zone, good morning, good evening, good afternoon. সো শর্মিলি শুরু করবে। তো শর্মিলিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই বেসিক ইলেকট্রিক্যালস এর ওপর কিছু আমাদের ডিসকাশন করার জন্য। whenever we are facing any interview, কি হয়, আমরা তো একটা বুকিশ নলেজ থেকে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে চাকরি করতে যাই। তো এই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউতে মেবি ইট ইজ আ ভাইভা, মেবি ইট ইজ আ সামটাইমস আ রিটেন কোয়েশ্চেন্স। তো শর্মিলি কিছু কোয়েশ্চেন সাজিয়েছে যেগুলো ফ্রিকুয়েন্টলি we were asked in the interview board basically. সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি আমাদের স্ক্রিনটা একটা একটা করে কোয়েশ্চেন আমরা ডিসপ্লে করব এবং শর্মিলিকে আমরা জিজ্ঞাসা করব এবং শর্মিলি সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেবে। নাও এটা হতে পারে যে তোমাদের মনে অন্য কোনো কোয়েশ্চেন থাকতে পারে, যে অন্য কোনো বেসিক কোয়েশ্চেন আরো কিছু থাকতে পারে। তো আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও আছে, তো তখন আমরা সেই কোয়েশ্চেনগুলো টেক আপ করব। আর যদি কারোর মনে হয় যে না এই অ্যান্সারটা আমার পুরোপুরি স্যাটিসফাই করলো না, মেবি ইউ ওয়ান্ট টু নো মোর, সো ইউ পুট ইট ইন দ্য চ্যাট বক্স, উই উইল টেক ইট। Pardon? I am speaking in English, guys. Anyway, so সবাই আছে, বাংলা ইংরেজি মিলিয়েই আমরা চেষ্টা করব বলার জন্য। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, whatever the language you are preferring to. Sharmili, I am just sharing the screen and going to the question, all the questions, whatever we have put it down. Let's start it. So so this is the basically frequently asked question on the basic electrical, ঠিক আছে? তো the first question আমরা এরকম দেখে থাকি যে বিভিন্ন whatever the electrical instrument we get, please mute yourself guys, please. Whatever the instrument sometimes we are getting in the electrical toolbox বা এরকম কিছু আমরা দেখে থাকি, we are seeing as a danger sign and red marks. So the first question is the why the red color is used for danger. Sharmili. Hello. Yeah, Sharmili, please carry on. তো why red color is used for danger, এটা খুবই একটা মানে প্রিলিমিনারি কোয়েশ্চেন বলা যায়, কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকগুলো ক্ষেত্রেই মানে জাস্ট ইন্টারভিউতে গেলেই এই কোয়েশ্চেনটা করে। তো আমরা জানি যে যে কোনো ডিপ মনো কালার মানে রেড হোক বা আল্ট্রাভায়োলেট, তো এদের কি হয় ওয়েভ লেন্থটা খুব বেশি হয়। তো ওয়েভ লেন্থটা যেহেতু বেশি হয় তো স্ক্যাটারিং যে মানে খুব লিস্ট স্ক্যাটারিং করে বা ডিসপারশন খুব লিস্ট হয়। তো সেক্ষেত্রে তো ওই রেড কালারটা যে কোনো ফগ বা ডাস্ট এর মধ্যে দিয়ে রিফ্লেক্ট করে মানে খুব বেশিভাবে আমাদের চোখে এসে পৌঁছায়। তো সেই জন্য রেড কালারটা আমরা ডেঞ্জারের জন্য ইউজ করি। ওকে, thank you. So that means I mean to say that so you mean to say that even it is a dust condition, even it is a fog condition, even it is a less light condition, because of the wavelength red color টা বেশি প্রতিফলিত হয়, রিফ্লেকশন হয়, তাই জন্য চোখে পড়ে বলে ডেঞ্জার সাইনের জন্য রেড কালার ইউজ করা হয়, রাইট? হ্যাঁ, রাইট। ওকে, থ্যাংক ইউ. If anybody is having any more query, just put your question in the chat box. We will take up later. I am going towards the next question. So next question এরকম আমরা অনেক সময় পাই. In fact, I am background from the mechanical background, but even I got this question probably years back when I used to get that interview. What is relay and what is Wackol relay, where it is used? হ্যাঁ, রিলে
is most of the important part of electrical system. So in transmission distribution part, relay is mostly used for initiate the isolation from the electrical circuit. মানে যখন কোনো abnormal বা fault condition এ কোনো রকম কোনো সার্কিটকে আইসোলেট করার জন্য রিলে একটা অ্যালার্ম দেয়। তো সেই অ্যালার্মের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানে কোনো ফল্ট হয়েছে, তারপরে সেই সার্কিটটা ব্রেক করে। সেই জন্য রিলে যদি কোনোভাবে অ্যাকচুয়েট না করে তো সেক্ষেত্রে সেটা খুব বড় ফল্ট হলেও হতে পারে। আর নেক্সট হচ্ছে বুখলস রিলে। বুখলস রিলে used for transformer internal fault. It is a gas actuated relay. মানে এটা ট্রান্সফরমার। Hello. Anybody saying something? Please mute yourself and put the question on the chat box, please. Yeah, Sharmili, continue, please. It is used for internal fault. When oil level increase or there is some bubbles from in the oil conservator, then এই বুখলস রিলেটা অ্যাকচুয়েট করে। আর এই বুখলস রিলেটা একমাত্র মানে ট্রান্সফরমারের ইন্টারনাল ফল্টের জন্যই ব্যবহার করা হয়। Okay, so my question is, Sharmili, the relay can be used in any kind of electrical circuit. Suppose it is a normal our domestic purpose also relay we are using, or it is just for the commercial or industrial purpose? Commercial and industrial purpose. যে মানে আমি বলতে চাইছি মানে আমাদের যত হাই ভোল্টেজে যাবে রিলে তত বেশি মানে অনেক রকম ভ্যারাইটি আছে। যেমন আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে 33 মানে 33 কেভি ভোল্ট, তো সেখানে আমরা ডিস্টেন্স প্রোটেকশন রিলেটা পাই না, কারণ আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি হয় কোনো রকম কোনো ট্রান্সমিশন টাওয়ার মানে যেহেতু ডিস্টেন্সটা কম হয় তো সেখানে আমরা কি করি লুপিং এর মাধ্যমে ওই মানে ট্রান্সমিশন মানে ডিস্ট্রিবিউশনটা করা হয়। তাতে কি হয় মানে বিভিন্ন প্রত্যেকটা ডিস্টেন্সে যতটা ধরো 3 কিলোমিটার ওই মানে ইয়েটার মধ্যে ওই কানেকশনটা রয়েছে, তাহলে ওই 3 কিলোমিটারের মধ্যে হয়তো 5টা আইসোলেটার আছে। তো সেখানে আইসোলেটার কেটে কেটে বা কোনো মানে যখন কোনো ফল্ট এলো যদি সেই ফল্টটা বারবার আসতে থাকে তো সেইখানগুলো চেক করে আইসোলেটার বা কেটে বা কিছুটা আইসোলেটার জয়েন করে আমরা লাইনটা দেখতে পারি। কিন্তু যখন সেটা 220 কেভি বা 400 কেভি বা 132 কেভি হয়ে যায় তো সেক্ষেত্রে ডিস্টেন্স প্রোটেকশন রিলেটা ব্যবহার করা হয়। কি হয় সেক্ষেত্রে যেহেতু একটা লাইন 70 কিলোমিটার বা 80 কিলোমিটারও হয়, সেক্ষেত্রে ট্রান্সমিশন টাওয়ার দিয়ে সেই লাইনটা কন্ডাক্টর দিয়ে যাচ্ছে, তো সেখানে কতটা ডিস্টেন্সে হয়তো কোনো একটা মানে 3টে ফেজ হয়তো লাস্ট ফেজে গাছ ছুঁয়ে গেল, হয় মানে পড়লো না ছুঁয়ে গেল, তো সেক্ষেত্রে আমি যে ফল্টটা পাবো তো সেখানে কতটা ডিস্টেন্সে সেই ফল্টটা হলো সেটা আমি জানতে পারছি। এবার সেই ডিস্টেন্স অনুযায়ী আমি সেই টাওয়ার লোকেশনে গিয়ে সেই ফল্টটা আমি ক্লিয়ার করতে পারবো। তো এইভাবে রিলেগুলো ব্যবহার হয়। এবার এর মধ্যে মানে অজস্র রিলে আছে, তো এত তো আমি এখন মানে শেয়ার করতে পারছি না। No, obviously maybe the relay will take a one separate class. Basically it's a so vast subject. So the one last question on this relay. So relay, whatever you said that it is a sorry to interpret Kamran hand raise किए हो तुमने, is there any issue Kamran Ansari? It's okay, we can take the question later, Shubhankar. This will be breaking many times and it is obviously problem for the speaker. Okay. Okay. So Sharmili, the question is that so what we are actually using here, what we are talking, it is a HV side, high voltage side. So similarly we are using the relay in the LV side also, low voltage side also. Low voltage side only earth fault and overcurrent relay. Earth fault means face to neutral মানে face to earth, আর ওভারকারেন্ট রিলে কখন আছে না ফেস টু ফেস যখন কোনো রকম কোনো প্রবলেম হয়, মানে ফেস টু ফেসে কোনো রকম কোনো আগুন লেগে যাওয়া বা গাছ পড়ে যাওয়া কিছু হলে সেক্ষেত্রে ওভারকারেন্ট রিলেটা আছে। আর so we can say that
Okay, so we can say that the relay can be used in the LV side for the resist the phase imbalance or the overcurrents or something like that, right? Right. Okay, fine. So I'm going to the next question. The next question on the transformer. The why transformer are rated in kVA instead of kilowatt? This is a very good question, guys. Means it is a very basic question. যেখানে আমরা বিভিন্ন মোটর আমরা কিলোওয়াটে আমরা ডিনোট করে থাকি বা হর্স পাওয়ারে ডিনোট করে থাকি যে এত কিলোওয়াট বা এত 5 এইচপি, বাট ওয়াই ট্রান্সফরমার ইজ রেটেড ইন কেভিএ? ট্রান্সফরমার একটা ইজ আ স্ট্যাটিক ডিভাইস, তো মুভেবল ডিভাইস যেহেতু নয়, তো এর মধ্যে কোনো মেকানিক্যাল লস নেই। তো এর মধ্যে কিছু ইলেকট্রিক্যাল লস আছে, যেটা মানে এটা নিয়ে আমি পরেও বলছি, কোয়েশ্চেন আছে। তো সেক্ষেত্রে আয়রন লস আছে, কপার লস আছে, স্ট্রে লস আছে, ডাইইলেকট্রিক লস। তো স্ট্রে লসটা খুব কম পরিমাণে হয়, তো সেক্ষেত্রে সেটা ওই জন্য নেগলিজিবল। আর আয়রন লস আর কপার লস, আয়রন লস ডিপেন্ডস অন ভোল্টেজ, মানে VA, ভোল্ট অ্যাম্পিয়ার, অ্যান্ড কপার লস ডিপেন্ডস অন আই স্কোয়ার আর, যেটাকে বলে, মানে ডিপেন্ডস অন অ্যাম্পিয়ার। তো সেই জন্য এবার ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার KVA, সেই জন্যই ট্রান্সফরমারের রেটিংটা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে হয়, কিলোওয়াটে নয়, যেহেতু লস ডিপেন্ডস অন ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার। Okay, so you mean to say that in the transformers, so in short, in summary, if somebody will ask the question in interview, je keno transformer is rated in kVA, so we can say that je eta ekta static device which is having the very negligible or minimum mechanical losses. It is a mainly electrical losses which is depending on the volt and ampere, so that's why it is rated on the VA, and it is basically the higher size of the VA, so we are putting as a kVA, MVA, something like that, right? Right. Okay, so one question on these matter আমার যেটা মনে পড়ছে একটা, যে সামটাইমস আমরা কখন এটা হয়তো লিটল বিট ট্রিকি কোয়েশ্চেন, I don't know, maybe it is little bit upper hand from the basic. Sometimes KVA equals to kilowatt, অনেক সময় মানে কখন সেটা KVA আর কিলোওয়াট একই হতে পারে, মানে এটা যদি আমাকে কোয়েশ্চেন করে ইন্টারভিউ বোর্ডে, যে অনেক সময় হয় যে জেনারেলি KVA equals to kilowatt কখন হতে পারে বেসিক্যালি? KVA equals to kilowatt, yeah, sometimes let's say মানে আমরা যখন আমরা জেনারেলি তো মোটরের ক্ষেত্রে বলি, তো KVA আর কিলোওয়াটের ক্ষেত্রে প্রবাবলি এটা হয়তো এই পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বোধহয়, মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন হয় তখন বোধহয় হতে পারে। ইজ ইট সো? সেটা হতে পারে, জেনারেলি হয় না, ট্রান্সফরমারের ক্ষেত্রে হয় না, আমি নরমাল ইলেকট্রিক্যাল। হ্যাঁ। Okay, fine. So we are moving ahead to the next question. Which losses occur in transformer? মানে এটা খুব কমন কোয়েশ্চেন, যারা ট্রান্সফরমারের কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় বা অনেক সময় জিজ্ঞাসা করে আমাদেরকে, তোমরা ইলেকট্রিক্যালে কি ভালো পড়েছো, কেউ বললো ট্রান্সফরমার, সো বললো ঠিক আছে, which losses occurs in transformer? হ্যাঁ, মানে আমার যখন TCL এ ইন্টারভিউ দিই, তো সেক্ষেত্রে ভাইবার ফার্স্ট কোশ্চেনই আমার এটা ছিল যে লস কি হয় ট্রান্সফরমারে। ওকে, ফ্যান্টাস্টিক। সেই জন্য তো লস হচ্ছে, যে আমি আগের কোশ্চেনেও বললাম, লস হয় হচ্ছে আয়রন লস, কপার লস, স্ট্রে লস, ডাইইলেকট্রিক লস। আর স্ট্রে লসটা খুব নেগলিজিবল, সেই জন্য ওটা ধরা হয় না। ডাইইলেকট্রিক লসটা অয়েল, মানে যেহেতু ম্যাম সাউন্ড প্রবলেম আছে, একটু আস্তে আরেকটুখানি। Now you can speak. শর্মিলি শোনা যাচ্ছে না, মানে we cannot hear you. শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আয়রন লস আর কপার লস, তো আয়রন
হয় যখন অল্টারনেটিং ফ্লাক্স আমাদের আমি আগেই বলি ট্রান্সফরমারের কোরটা আয়রন কোর হয়। তো যখন অল্টারনেটিং ফ্লাক্সটা আয়রন কোরের ওপর দিয়ে মানে আয়রন কোরের এসে এটা মানে আয়রন কোরের মধ্যে দিয়ে যায়, তখন যে লসটা হয় সেটাকে বলা হয় আয়রন লস। আর কপার লস ডিপেন্ডস অন আই স্কোয়ার আর। তো মানে যে রেজিস্ট্যান্স, যেহেতু এটা ওহমিক রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, তো ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে তার থেকেই কপার লসটা হয়। তো এই আয়রন লস হচ্ছে ডিভাইডেড ইন টু টাইপ, দ্যাট ইজ হিস্টেরেসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস। এই হিস্টেরেসিস লস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, এই হিস্টেরেসিস লসটা ডিপেন্ডস অন ভলিউম অফ কোর বা ম্যাগনেটাইজিং ম্যাটেরিয়াল অফ কোর। What loss? What? হ্যালো, হ্যালো, What loss? Heat iron loss দুই ভাগ থাকিব। আচ্ছা, আয়রন লসের ক্লাসিফিকেশন চাইছো তুমি? ওকে, হ্যাঁ। আয়রন লসের ক্লাসিফিকেশন, হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট লস। Okay. So copper loss is basically on the resistance loss, right? হ্যাঁ, ও মানে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট, তো এটাকে রেজিস্ট্যান্স লসই বলে। আচ্ছা, তাহলে আমরা আনসার দিতে পারি যে there are the mainly two losses. One is the iron losses and one is the copper losses. And the copper losses based on the resistance and iron losses basically classified by the three parts. One is the eddy current loss, another is the হিস্টেরেসিস লস। আচ্ছা, ওকে স্যার রিপ্লাই ম্যাডাম। স্যার বলছি স্ট্রে লসটা কি? কি লস? স্ট্রে লস। স্ট্রে লস আরেকবার বল শর্মিলি, ঠিক বোঝা গেল। লিকেজ তো কিছু থাকে যখন কোনো কারেন্ট আচ্ছা, আচ্ছা। তো তার জন্য যে লসটা হয় ওটা হচ্ছে স্ট্রে লস, ওটা খুব নেগলিজিবল হয়, সেই জন্য সেটাকে ধরা হয় না। ওকে, আরেকবার বলুন। ম্যাডাম, it is a leakage loss, guys. Whatever she was trying to, because of the leakage there is a losses is happening. তো সেইটা খুব নেগলিজেবল হয় বলে that is not accountable actually, ধরা হয় না। You can put in the question. তোমার যদি কিছু ডাউট থাকে, you just put in the question on the chat box. আমরা আবার question নেবো আর কি। Let's the question answer session will complete, panel discussion will complete, then we will take a next question. How can reduce the hysteresis and eddy current loss? মানে এটা কিভাবে করা যায়, রিডিউস করা যায়? হিস্টেরেসিস লস এর যে মেইন ইকুয়েশনটা হলো হচ্ছে KH BM to the power 1.6 F into V। তো এখানে KH টা হচ্ছে কনস্ট্যান্ট, আর BM হচ্ছে হাইয়েস্ট ফ্লাক্স ডেনসিটি, F টা হচ্ছে ফ্লাক্স ফ্রিকোয়েন্সি, আর V টা হচ্ছে ভলিউম অফ কোর। তো এবার ম্যাগনেটাইজিং যে মেটেরিয়ালটা ইউজ হয় ভলিউম অফ কোর, তো এটার উপর হিস্টেরেসিস লসটা যেহেতু ডিপেন্ড করে, তো সেটার জন্য আমরা যে মেটেরিয়ালটা ইউজ করি এটা হয়তো মানে সবাই আমরা বলি যে সিলিকন স্টিল, এটা ইউজ করলে হিস্টেরেসিস লসটা রিডিউস হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়ালটার নাম হচ্ছে CRGO, মানে কোল্ড রোলড গ্রেন ওরিয়েন্টেড স্টিল। এটা ইউজ করলে তবেই হিস্টেরেসিস লস লেস হয়। বা সফট আয়রন যদি বলো সেক্ষেত্রেও অ্যান্সারটা টু দি পয়েন্ট হয় না। তো এই CRGO এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলে না, আমিও বলিনি, আমি সিলিকন স্টিলই বলেছিলাম। তো সেক্ষেত্রে এটা কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড স্টিল। আর এডি কারেন্ট লস এর ইকুয়েশনটা হলো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফ্লাক্স যেটা বললাম BM এর স্কয়ার T স্কয়ার S স্কয়ার। এই টিটা হচ্ছে ল্যামিনেশন, থিকনেস অফ ল্যামিনেশন। তো ল্যামিনেশনের উপর এডি কারেন্ট লসটা ডিপেন্ড করে। তো সেই জন্য এডি কারেন্ট লস রিডিউস করার জন্য আমাদের কোরটাকে ল্যামিনেট করা হয়, ট্রান্সফরমার কোরকে।
তবেই এডি কারেন্ট লস রিডিউস হয়। Okay. So it is basically Shormili based on the material, whatever we are using, the cold roll and the lamination. So এটা যখন আমরা ট্রান্সফরমার যখন কেউ কিনে বা ট্রান্সফরমার যখন আমরা ম্যানুফ্যাকচার করে তখন এই probably these technical details has to be certified, right? মানে that has come from the consultant or that has come from the electrical companies যে এই মেটেরিয়াল ইউজ করা উচিত বা এই গ্রেডের মেটেরিয়াল ইউজ করা উচিত টু রিডিউস দিস লসেস, রাইট? রাইট রাইট। তো সেই জন্য আমাদের ট্রান্সফরমার যখন মানে কোনো ভাবে মানে আমরা যখন সেটাকে কোনোভাবে মানে ইনস্টল করা হয় তো তার আগে সেটা ফ্যাক্টরিতে ওটাকে ভালো করে মানে সেইভাবে দেখে নেওয়া হয়। ওকে, সো ইটস আ ইন্সপেকশন, বেসিক্যালি ইটস আ ইন্সপেকশন পয়েন্ট। টেস্টিং, হ্যাঁ, টেস্টিং, ইন্সপেকশন, টেস্টিং। সো গাইস এখানে বলার একটা এইখানে ব্যাপার আছে, সেই ইলেকট্রিক্যাল আমরা যারা পড়ি তারপরে যখন whenever we are going to actual job market, so it is not necessary that we are just এটা মানে we should not think of that we should have the some tester and something and we will go the testing those things যে কতটা কি বা ampere meter or voltmeter that we check. Actually there are the lot of other profile. Suppose you are working in a government organization or you are working in a corporate or you are working in any electrical company, je company ta maybe they are going for the buying a transformer or buying a manufacturing transformer. So in those areas the testing, inspection, these profile are also there এবং তার জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো মানে this small basics we need to know. Okay, just maybe there is some issue. People can hear me? Yes, Yes, sir. sir. Yes, sir. Okay. Okay, sir. Okay, so these are the profile actually we need to work out. মানে এই প্রোফাইল গুলোতেও আমাদের কাজ করতে হয়. So I'm going to the next question. If a transformer is kept place without action, how can we identify whether it is a HV or it is a what is a LV basically? মানে how to identify HV or LV? If a transformer is kept at a, it is a very tricky question. এটা interview তে জিজ্ঞাসা করতে পারে যে if a transformer is kept at a place without any electrical connection, how can we identify what is HV and what is LV? তো ট্রান্সফরমার যদি আমি উইদাউট কানেকশন মানে জাস্ট ওটা এসছে আমি ওটা উইদাউট যখন রাখা থাকলো তো সেটা আমি কিভাবে বুঝবো যে কোনটা এইচভি আর এলভি? তো এক্ষেত্রে আমি দিয়ে মানে যেটা আমরা করি যে ভোল্টেজটা মেজার করে আমরা বুঝতে পারি কোনটা এলভি কোনটা এইচভি, আর বা ওয়াইন্ডিংটা ওপেন করে নাম্বার অফ টার্নসটা দেখে আমরা বুঝতে পারি এইচভি আর এলভি। কিন্তু এক্ষেত্রে আমি সেটা করতে পারছি না, অনলি দেখি আমাকে বুঝতে হবে কোনটা এইচভি কোনটা এলভি। তো সেক্ষেত্রে যে ট্রান্সফরমার যে বুশিংটা হয়, হ্যাঁ এইচভি মিনস হাই ভোল্টেজ, তো ট্রান্সফরমারের যে বুশিংটা হয় তো সেক্ষেত্রে বুশিং এর যে লেন্থটা, তো এইচভির ক্ষেত্রে লেন্থটা হবে বেশি আর এলভির ক্ষেত্রে লেন্থটা থাকে কম। তো সেক্ষেত্রে এইচভি আর এলভি আমরা একমাত্র বুশিং দেখেই বুঝতে পারবো যে কোনটা এইচভি আর কোনটা এলভি, যদি কোনো কানেকশন ছাড়া ট্রান্সফরমারটা অনলি বসানো থাকে। Okay, fine. So this is very good question, means and tricky question. Shormili, these are the things actually we read in diploma, because I am not from the electrical background. So it is my question, means the students are getting this knowledge while we are reading diploma? No, ডিপ্লোমা এটা আমি গ্যাদার অবশ্যই করিনি। এন্ড এই কোশ্চেনটা আমি বলে রাখি, ভাইভাতে এসেছিল পিডব্লিউডি, তো তখন আমি রানিং টিসিএল এর জুনিয়র ইঞ্জিনিয়ার আমি জয়েন করে গেছি, তো সেই জন্য এই কোশ্চেনটা আমার কাছে একটু ইজি ছিল। লেন্সটা কি হয় না হয় সেটা আমি দেখেছি। Okay, fine. So yeah, well students, actually this may not be you read. So whatever we are discussing today at this platform, it is not purely the bookish knowledge, but believe me,
if you are knowing these things, these small things, it is easier for you to face any interview. And if your interviewer jodi eshe dekhe ba tomake whenever they will ask question and they want to see the two things, one is that whether you know that ABCD of electricals or not, and secondly they want to know that you have a presence of mind, lot of hands-on experience or not. Basically, suppose it is a lab experience or jara electrical poro, maybe they have some knack on the seeing the things on the electrical connections and all those things. So please gather this knowledge, it will be helpful for your interview. I'm going to the next question. What is a step up and what is a step down transformer? এটা বোধহয় আমাদের পড়ানো হয়, তবে খুব মানে সংক্ষেপে যদি মানে একেবারে এটা ইন্টারভিউ, তো আমি তো অনেক কিছু বলতে পারবো না, তো আমরা ছোট্ট করে কিভাবে এটা বলতে পারি যে হোয়াট ইজ স্টেপ আপ এন্ড হোয়াট ইজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার? হ্যাঁ, তো এটা আমি বলি যে স্টেপ আপ আর স্টেপ ডাউন এটা আমরা মানে খুব একটা সেইভাবে ইউজ করি না, মানে এটা তো আমরা এটা বলতে চাই যে জেনারেশনটা হয়, এই জেনারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করি। তো সেটা কেন করা হয়? স্টেপ আপ ট্রান্সফর্মারে কি হয়, যখন আমরা সাপ্লাইটা দিচ্ছি তো তখন ভোল্টেজটা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হয় আর কারেন্টটা হাই থেকে লো হয়। তো সেই জন্য জেনারেশনে আমাদের ভোল্টেজটা লো থাকে, মানে আমরা 11 কেভি তো সেটাকে আমরা যখন ট্রান্সমিট করি, মানে জেনারেশন থেকে ট্রান্সমিশনে যাচ্ছি, সেই 11 কেভিটাই তখন ট্রান্সমিট করা হয়ে যাচ্ছে 400 কেভি 220 কেভি। তো সেক্ষেত্রে সেই জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। স্টেপ আপে কি ভোল্টেজটা বাড়ে আর কারেন্টটা লোয়ার হয়, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ইনক্রিজ অ্যান্ড কারেন্ট ডিক্রিজ। আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো এটা ইউজ করা হয় আমাদের ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পরবর্তী সমস্ত ক্ষেত্রে, মানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পরপর যা যা আছে আমাদের এটা ইউজই করা হয় স্টেপ ডাউন। স্টেপ ডাউনে কি হয় না, সেকেন্ডারিতে আমরা পাবো লো ভোল্টেজ আর হাই কারেন্ট। যখন আমি ট্রান্সমিশনে আমি 400 কেভি থেকে আমি ট্রান্সমিশন থেকে আবার 132 কেভিতে আসছি, 220 কেভিতে আসছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা স্টেপ ডাউন করা হচ্ছে, মানে ভোল্টেজটা লোয়ার হচ্ছে, হাই কারেন্ট হচ্ছে, তো সেই জন্য স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করা হয়। আমি এখানে বলে রাখি শর্মিলি, ইন মাই এক্সপিরিয়েন্স হোয়াট এভার ইউ আর সেইং, ইট ইজ আ ট্রান্সমিশন সাইড অর ইট ইজ আ ডিস্ট্রিবিউশন সাইড ইন দ্য বিগার সাইড, বাট অনেক আমাদের এরকম মেশিন হয় যেখানে লেটস সে আমরা হয়তো পাওয়ার নিচ্ছি 380 ভোল্ট টু 400 ভোল্ট, লেটস সে 400 ভোল্ট 3 ফেজ 50 হার্জের কানেকশন নিই, বাট আমাদের যে কন্ট্রোলার হয়, and it is good for if somebody here in the electronics background, তোমাদের এটা জানা দরকার যে there are the such micro processor controller which are not working in such big voltage basically, even single phase এ যখন 220 ভোল্ট তাতেও ওরা কাজ করে না, ওরা তখন ওই সমস্ত কন্ট্রোলার গুলো 24 ভোল্ট, কোনো কন্ট্রোলার 12 ভোল্ট, কোনো কন্ট্রোলার 44 ভোল্ট এসবে কাজ করে। তো আমাদের ওই মেশিনের মধ্যে মানে যেরকম টাইপের হোয়াট এভার দ্য ইকুইপমেন্ট উই আর ইউজিং, ওখানে ওরকম স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করা হয়। So the step down transformer, it is not only using for the broader front of view, broader aspect, like যেখানে আমরা যেমন আমাদের এই বাড়ির যে রাস্তার মোড়ে মোড়ে যে ট্রান্সফরমার থাকে, সেখান থেকে তো স্টেপ ডাউন ট্রান্সফরমার করে আমাদের তো বাড়িতে 220 ভোল্টের লাইন নিতে আসে, তো দ্যাট ইজ basically a step down transformer, but that is a broader aspect. But this step down transformer we can use in the normal electromechanical device also, which is having the microprocessor controller or something like that, which is some electronic gadget which is working in the 24 volt. তো আমার তো মেন যে কানেকশনটা মেশিনের সেটা তো আমার 400 ভোল্টেই আসছে, তাহলে আমি সেখানে যাব কি করে, মানে আমার কন্ট্রোলারটা তো অত ভোল্টে দিলে তো শেষ হয়ে যাবে বেসিক্যালি। তো সেই জন্য আমাদের মেশিনের মধ্যে ইনবিল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, যেটা দিয়ে আমরা ওই রিকোয়ার্ড ভোল্টেজটা নিতে পারি আর কি বেসিক্যালি। আচ্ছা, so that is also a very good
অ্যাপ্লিকেশন ফর দ্য স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেখানে হয়তো ট্রান্সফরমারটা যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের হয়, whoever is doing the service, they only know, or actually আমরাও করতে করতে জেনে গেছি আমাদের, I don't know, probably you people are looking at the lab or not. So there is the three wire connection হয় যেখানে মেন ইনকামার থাকে, তারপরে একটা ছোট্ট জাম্পার বোর্ড থাকে, ওটা হয়তো অনেকটা we can compare as a bus bar basically, or the distribution part basically. তো ওর পাশে there are the step down transformer, যে step down transformer, and it is not necessary there is a one step down transformer, there may be several type of step down transformer. Let me tell you, there are the DC motor fan which is working at the 10 volt basically. So আমার তো main connection তো 400 voltage, so I have a controller which is 24 volt working, I have a fan motor which is working the 10 volt যার একটা contactor থাকে. So there are the several kind of transformer, step down transformer, by which we are stepping down those voltage and using for that particular component basically. Okay, thank you, Sharmili. It's a very good answer. So I'll go to the next question. For generation, transmission, and distribution, which types of transformer used? Hello? Can you hear me? Hello? Can you hear me? Yes, sir. Okay. Okay. So for generation, transmission, and distribution, which type of transformer used? এটাও আমি ওই একই অ্যান্সারটা। তো জেনারেশনের ক্ষেত্রে যেরকম বললাম, যেগুলো আমি খুব লো ভোল্টেজ থেকে মানে লো ভোল্টেজ জেনারেশন করি 6.6 বা 11 কেভি, তো সেক্ষেত্রে ওই জন্য আমি স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি। আর ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টেপ ডাউন, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম। আর একটা হচ্ছে ট্রান্সমিশনে যখন আমার 400 কেভি বা 220 কেভি মানে হাই ভোল্টেজ থেকে আমি ট্রান্সমিট করে ডিস্ট্রিবিউশনে আনছি, মানে 220 থেকে আমি 132 বা এবার 1 মানে এইভাবে আনছি। আমার অটো ট্রান্সফরমার, হ্যাঁ, স্টার ট্রান্সফরমার যেটাকে বলে। Okay. Okay, so I have a question. Suppose আমরা যেরকম দেখি না, suppose there is a lot of hello Wait a minute, guys. Wait a minute. Let me coordinate. hello Wait, Didi. Let me coordinate. আচ্ছা Maybe network issue. Let me check. okay. Hello, sir. We can't hear you. Yeah. Now probably you can hear me, right? Yes, sir. Okay, just hold on. Actually, I lost the connection basically.
So hold on, I'm sharing the screen. So we were at this level that for generation, transmission, distribution, which type of transformer. Sharmili, you have already answered this, right? Right. Okay. আগের So কোশ্চেনে এটা বলা হয়েছে। Okay. So there are the types of power plant. Example of like power pump storage power plant in West Bengal or something like that. মানে type of power plant বলতে এখানে কিরকম কি বলা যেতে পারে? মানে পাওয়ার প্ল্যান্ট মানে দুটো সোর্স হয়, তো কনভেনশনাল নন কনভেনশনাল। তো কনভেনশনাল ক্ষেত্রে কি হচ্ছে আমাদের মানে যেগুলো থাকছে থার্মাল, হাইড্রোইলেকট্রিক, তারপর পাম্প স্টোরেজ, নিউক্লিয়ার, গ্যাস টারবাইন, এই পাওয়ার প্ল্যান্ট গুলো হয়। আর নন কনভেনশনাল ক্ষেত্রে সোলার, উইন্ড, এই পাওয়ার প্ল্যান্ট আছে। তো এবার এর যে কোয়েশ্চেন গুলো আছে, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলে আছে 5টা। তো তার মধ্যে যে কোনো একটা এক্সাম্পল হয়তো বলতে বলে, তো সেক্ষেত্রে হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সাগর দিঘি, হ্যাঁ, এগুলো হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর একটা হচ্ছে পাম্প স্টোরেজ, সেটা হচ্ছে আমাদের এই WBSEDCL এরই একটা পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে পুরুলিয়া। এই একটাই পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটাই রয়েছে। তো এইটা খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই PPSP এই কথাটার মধ্যে কিন্তু ওই জায়গাটার নামও থাকে, কিন্তু সেটা মানে ওভারঅল কেউই বলতে পারে না। তো এই পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট এটাই হচ্ছে মেন হচ্ছে PPSP। তো এটা হচ্ছে আমার মেন কোয়েশ্চেন যে ওই পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্টটা ওয়েস্ট বেঙ্গলের কোথায় থাকে। ওকে, মানে হ্যাঁ। Okay, so what is pump storage power plant? Means I know that thermal power plant which is a coal fired, and there are some power plant which is probably the water electricity we can generate. So what is the pump storage power plant? মানে এটা কি জিনিসটা কি বেশি? হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মতো, যেমন ওখানে আমি ওয়াটারটাকে ইয়ে করে মানে নিয়ে আসা হয় হায়ার গ্রেড টু লোয়ার গ্রেডে, তো সেইভাবেই পাম্প স্টোরেজটাকে ওইভাবে মানে ওই বেসিসে ওটাকে আনা হয়। Okay, so in West Bengal we do have only one place in Purulia, right? তো এটাকে বলে PPSP, কিন্তু এটা হয়তো অনেকে বলছে পাম্প স্টোরেজ, কিন্তু এটা PPSP মিনস হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট। Okay, fine. So means are they using any coal over there, or it is a totally hydraulic? No, কোল কিছু সেইভাবে ইউজ করা হয় না। কোল একমাত্র আমাদের থার্মাল ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তো এখানে বেসিক্যালি ওই বাঁধ দিয়ে একটা জল নিয়ে সেই যেভাবে লোয়ার গ্রেডে এনে মানে আমাদের হাইড্রোইলেকট্রিকে যেভাবে জেনারেশন হয় সেম ওয়েতে এটা জেনারেশন। Okay. So sir, pump storage conventional or non-conventional? it's a conventional. Okay. Non-conventional is something which is called solar, wind, or তুমি অন্য জায়গা থেকে কিছু যদি পাও সেটাতে বলা হয় non-conventional, but pump storage এর ক্ষেত্রে it is a totally conventional, it is not non-conventional. Okay, so going to the next question, what is the difference between circuit breaker and isolator? তো এই সার্কিট ব্রেকার আর আইসোলেটর এটা আমাদের ওই পুরোপুরি পাওয়ার স্টেশনের বলা হয়, মানে আমাদের মানে এটা হয়তো প্র্যাকটিক্যালি আমি বলছি বলে সেটা বোঝা যাচ্ছে যে কোনো রকম শাটডাউন বা কখনো আমাদের শুনে থাকি যে লোড শেডিং, হ্যাঁ, তো সেক্ষেত্রে যে শাটডাউনের ব্যাপারটা যেটা থাকে, তো সেক্ষেত্রে বা কোনো রকম কোনো ফল্ট হলো সেক্ষেত্রে সবকিছুই অপারেট হয় সার্কিট ব্রেকারের মাধ্যমে। তো এই সার্কিট ব্রেকারটা আমরা যখন এমনি কোনো রকম কোনো শাটডাউন বা কোনো রকম বলা হচ্ছে যে এই লোডটা এখান থেকে কাটতে হবে বা এই লোডটা এখান থেকে উইথড্র করতে হবে, তো সেক্ষেত্রে আমরা সেই সার্কিট ব্রেকারটাকে অফ বা অন করছি, তো সেই জন্য সেটাকে অফ লোড বলা হয়, অফ লোড অপারেশন। মানে সার্কিট ব্রেকারটা অপারেট হয় অফ লোডে আর অন লোডে, অন লোডে। আর আইসোলেটরটা অপারেট হয় অফ লোডে। কারণ মানে আমি বলি যখন আমাদের
যখন কোনো শাটডাউন নেওয়া হয় বা কোনো রকম কোনো ফল্ট হয়, সেক্ষেত্রে কোনো ফল্টে সার্কিট ব্রেকারটা নিজে থেকেই অফ হয়ে যায়, মানে ট্রিপ করে যেটাকে বলে। তো নিজে থেকে যখন অফ হয়ে যায়, তো তখন আমি যদি মানে লাইনটাকে আমি ওখান থেকে কাট করতে চাই, তো আমাকে আগে আইসোলেটরটাকে ওখানে ওপেন করতে হবে। তো সেই জন্য আইসোলেটরটা অফ লোডে অপারেট করে। মানে মেন ডিফারেন্স হলো আইসোলেটর অফ লোডে অপারেট হয় আর সার্কিট ব্রেকার অন লোডে অপারেট হয়। Okay, so whenever we are means sometimes load shedding is basically man-made situation, right? Instead of normally we are doing the load shedding because there is a mismatch of the power generation and the supply, right? So there we actually operate through this circuit breaker because that is a on-load condition basically. অনলোড, হ্যাঁ, যখনই আমি কোনো রকম কোনো সার্কিটকে অফ করতে চাইবো বা কোনো রকম কোনো অ্যাবনর্মালিটিস এলো, তো সার্কিট ব্রেকার আগে ট্রিপ করবে। মানে রিলে যখনই কোনো সিগন্যাল দেবে আগে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। ওকে ওকে, আই ডোন্ট নো, দুটো কি সেম ভোল্টেজে গেল? দুটো সেম ভোল্টেজে জিজ্ঞাসা করছে। এটা তো ভোল্টেজের কিছু নেই, আমার সাপ্লাই তো একটা বাস থেকে আসছে, সেটা যে কোনো বাস থেকেই আসুক কি। এবার সেখানে আমার এটা হচ্ছে একটা সার্কিট, মানে আমার যখন একটা সাপ্লাই এলো তারপর সেটা রিলে দিয়ে এসে আমার সার্কিট ব্রেকারে পড়লো, তারপরে থাকে আইসোলেটর। তো সেখানে রিলেতে যখন আমার কোনো ফল্ট এলো তখন রিলে সেটাকে আমাকে আগে সেটাকে ইনিশিয়েট করতে। ফার্স্টে কোনটা করতে হবে, সার্কিট ব্রেকার ইয়া আইসোলেটর? ফার্স্ট যে কোনো অপারেশনে ফার্স্ট সার্কিট ব্রেকার দেন আইসোলেটর। ও ওকে ম্যাম। Okay, so good discussion. See, circuit ম্যাম এগুলো এগুলো কি সাবস্টেশনে থাকে? ম্যাম বলছি হ্যাঁ, বলো। এগুলো কি WBSCTCL এর সাবস্টেশনে থাকে? এটা শুধু WBSCTCL না, এটা ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন সবেতেই থাকে, জেনারেশন। মানে যে কোনো প্যানেল বা কিছু সার্কিট যখন আসছে তখন তো তার একটা প্যানেল থাকবে, তার একটা কানেকশন থাকবে, কন্ট্রোল প্যানেল থাকবে, রিলে প্যানেল থাকবে। তো সেক্ষেত্রে যে কন্ট্রোল প্যানেলে যেটা অপারেট হয় সেটা হচ্ছে সার্কিট ব্রেকার আইসোলেটর, আর রিলেটা আমাকে ইনিশিয়েট করবে। যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তো রিলে ইনিশিয়েট করবে যে এখানে সে তখন অ্যালার্মটা দেবে, সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। আর যদি আমি নিজে থেকে চাই যে আমি এই সার্কিটটা এখন শাটডাউন নেবো বা লোড আমি এটা কাটবো, উইথড্র করবো, তো সেক্ষেত্রে আমি সার্কিট ব্রেকার নিজে ম্যানুয়ালিও অফ করতে পারি। তো সেই জন্য এটাকে অনলোড অপারেশন বলে। So তোমার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে ইট ইজ নট রিলেটেড টু এনি WBSEB, CSC or anybody else. Any panel situation or any electrical circuit situation-এ কিন্তু তোমার এই মিনি সার্কিট ব্রেকার থাকে। এবং জানি না আজকে হয়তো এত কিছু আমাদের মানে কভার করা সম্ভব হবে না, বাট দেয়ার আর দ্য মেনি টাইপস অফ সার্কিট ব্রেকার। আমরা সার্কিট ব্রেকারের আগে আমরা ইউজ করতাম, এখন মেনি প্লেসেস দ্যাট ইজ নট ইউজ, দ্যাটস SFU বলি আমরা, সুইচ ফিউজ ইউনিট বেসিক্যালি। So switch fuse unit থেকে now we are coming back to the circuit breaker. Now these circuit breakers are maybe MCB হতে পারে, আবার যদি খুব ইলেকট্রনিক্স ডেলিকেট তোমার ডিভাইস হয় সেখানে MCCB ও হতে পারে, বেসিক্যালি মিনিয়েচার কন্ট্রোল সার্কিট ব্রেকার, যেখানে কন্ট্রোল ইকুইপমেন্টস থাকে। সো তার যেটা শর্মিলি বললো ওই রেঞ্জেই থাকে। রিলে প্রথমে অ্যাবনর্মালিটিটা সেন্স করে ইনস্ট্রাকশন দেবে, তারপরে সার্কিট ব্রেকার, দেন আইসোলেটর বেসিক্যালি। সো তাই জন্য সার্কিট ব্রেকারকে বলা হয় হচ্ছে অনলোড। সো দ্যার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন দিস আইসোলেটর এন্ড সার্কিট ব্রেকার। ওয়ান ইজ আ অনলোড, another is a offload basically. Okay, the next question is that is a circuit breaker আরেকবার, হ্যালো স্যার, হ্যাঁ আইসোলেটর আরেকবার বলবেন। আইসোলেটর আরেকবার বলবেন? আচ্ছা শর্মিলি, আইসোলেটর আরেকবার যদি একটুখানি বুঝিয়ে দিস। হ্যাঁ, আইসোলেটরটা কখনো অনলোডে অপারেট করা যায় না, কারণ আমার যদি লাইনটা মানে চালু থাকে তো অনলাইন আমি সেটাকে আইসোলেটরটাকে আমি ওপেন করতে পারবো না, তাহলে ওখানে আমার হাই স্পার্ক হবে বা সেটা হয়তো জ্বলেও যেতে পারে, হ্যাঁ, গ্লো হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার যখন আইসোলেটর অপারেট করতে হয় সবসময় অফলোডেই করতে হয়। তো সেই কারণে আমাদের আগে সার্কিট ব্রেকারটাকে অফ করতে হয়, বা যদি কোনো সময় অ্যাবনর্মালিটি থাকে সার্কিট ব্রেকার এমনি অফ হয়ে যায়, মানে ট্রিপ করে যায়, তো সেক্ষেত্রে আমরা সার্কিট ব্রেকার অফ হওয়ার পর আইসোলেটরটা অপারেট করি। সেজন্য এটা অফলোড অপারেশনে অপারেট। ওকে, থ্যাংক ইউ।
So the next question is a circuit breaker can operate as a switch? এটা কিন্তু খুব গুড কোয়েশ্চেন, এটা খুব ট্রিকি কোয়েশ্চেন, আমারও এটা কোয়েশ্চেন জন্যই। তো সার্কিট ব্রেকারটা আমি আবারও বলি, অপারেট এমনি আমি ম্যানুয়ালও করতে পারি, আবার যে কোনো টাইম আমি যদি কোনো অ্যাবনর্মালিটি আছে বা ফল্ট আছে সেটা নিজে থেকেও ট্রিপ করতে পারি, কিন্তু একটা সুইচ কিন্তু নিজে থেকে কখনো ট্রিপ করবে না। আমি নিজে অপারেট করলে ম্যানুয়ালি তবেই সেই সুইচটা অপারেট হবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, যে সার্কিট ব্রেকার নিজে মানে ম্যানুয়ালিও অপারেট হয় বা অ্যাবনর্মালিটি হলে সেটা নিজে থেকে অফও হয়ে যেতে পারে, কিন্তু সুইচের ক্ষেত্রে সেটা হয় না। এটার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে আজকাল ইন আওয়ার হাউস হোল্ড সিচুয়েশন, আমাদের বাড়িতে অনেকেই আমরা এরকম সার্কিট ব্রেকার এমসিবি লাগাই। তো আমাদের তো নর্মাল সুইচও থাকে, টগল সুইচও থাকে বেসিক্যালি, অ্যান্ড নর্মাল সার্কিট ব্রেকার থাকে। তো যখন মেন লাইন থেকে ওই সার্কিট ব্রেকার হয়ে যখন আমাদের কানেকশনটা হয়, তো দ্য মেন ডিফারেন্স ইজ দ্যাট আমরা ধরো আমরা বাড়ি থেকে হয়তো 10 দিনের জন্য কোথাও চলে যাচ্ছি, তো আমরা সার্কিট ব্রেকারটাকে বন্ধ করে দিয়ে গেলাম, অফ করে দিয়ে গেলাম, রাইট? তো আমরা সুইচও বন্ধ করে দিলাম, ওটাও বন্ধ করে দিলাম। কিন্তু আমরা যখন ধরো বাড়িতে আছি, তো তখন হয়তো কোনো একটা কিছু হয়তো হয়েছে বা কোনো একটা ফেজ ইমব্যালেন্স বা কিছু একটা নর্মাল ইলেকট্রিক্যাল এনিথিং হ্যাড হ্যাপেন, তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা নিজে থেকেই কিন্তু ট্রিপ করে যাবে, যেটা কিন্তু আমাদের কোনো পাখার বা লাইটের সুইচ কোনোদিন নিজে থেকে ট্রিপ করে যায় না। স্যার কারেন্ট শর্ট ইজ মানে নিজের থেকে কি কারেন্ট শর্ট যদি খায় তাহলে নিজের থেকে কি এটা সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে, মানে সুইচটা নেমে যাবে আর কি কারেন্ট শর্টের ক্ষেত্রে? না, তুমি যেটা শক বলছো সেটা তো তোমার অ্যাপ্লিকেশন পয়েন্টে বলছো না, সেটা তোমার সোর্স পয়েন্টে তো হচ্ছে না। তুমি ধরো কোনো একটা জায়গাতে তুমি যদি ধরো কোনো ভাবে আর্থিং প্রপার নেই বা কিছু তোমার ফেজ নিউট্রাল প্রপারলি তুমি এ করোনি, তুমি সেখানে শক খেলে, তো শক খেলে তোমার সেটার ইনস্ট্রাকশন কি করে সার্কিট ব্রেকার পাবে? সার্কিট ব্রেকার পাবে তখনই যখন তোমার সোর্স লাইন থেকে তুমি যখন তোমার ওখানে ঢুকছে, সাপোজ তোমার ধরো সোর্স লাইনে 220 ভোল্ট ঢুকার কথা, 230 ভোল্ট এরকম কিছু, তো সেখানে তোমার ধরো ভোল্টেজ ইমব্যালেন্স হচ্ছে, হাই ভোল্টেজ আছে বা লো ভোল্টেজ আছে, কিংবা তোমার ধরো হাই ওভার কারেন্ট হয়ে গেছে, সেই যখন সোর্স থেকে ওই সার্কিট ব্রেকারের মধ্যে যাবে, দেন তখন সার্কিট ব্রেকার অ্যাক্ট করবে না। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের পরে তুমি অনেক ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তুমি কোথাও গিয়ে জল হাতে, সেখানে হয়তো শর্ট হাতে তুমি হাত দিলে, তো সেখানে তুমি শক খেতে পারো, তার জন্য সার্কিট ব্রেকার কেন জানতে যাবে বেসিক্যালি, তাই না? মানে এটা লজিক্যাল, তুমি যে চিন্তা করো, নিজের মাথায় চিন্তা করো, যে তুমি পুরো সার্কিটটা চিন্তা করো, যে তোমার বাড়িতে কোনো জায়গা থেকে মেইনসের পাওয়ার ঢুকছে, তুমি সার্কিট ব্রেকারটাকে দিয়েছো মধ্যিখানে ফর সেফটি রিজনস, নাও ইউ ডিস্ট্রিবিউট এভরিথিং, নাও অ্যাট দ্য অ্যাপ্লিকেশন, এবার তুমি যখন ডিস্ট্রিবিউট করছো তুমি তো হাজার একটা পয়েন্ট করতে পারো, এবার কোন পয়েন্টে গিয়ে তোমার শর্ট হয়ে আছে, কোন পয়েন্টে গিয়ে তোমার আর্থিং করা নেই, সেটার জন্য ব্যাকে আর্থিং মানে ব্যাকে তোমাকে তাহলে ওই রকম কিছু একটা ডিজাইন করতে হবে, যে এখানে তুমি করছো তার জন্য সার্কিট ব্রেকার নিজে থেকে সিগন্যাল পাচ্ছে, নিজে থেকে বন্ধ হচ্ছে। সেটা তো সম্ভব নয়, সেটা তো কোনো হাউস হোল্ডেই কোনোদিন করা হয় না বেসিক্যালি। তো সুতরাং তুমি শক খাও আর তার জন্য সার্কিট ব্রেকার কখনো অফ হবে না। বাট ইয়েস, তুমি যদি মেইনসের পাওয়ারের থেকে কোনো যদি তোমার ইমব্যালেন্স হয়, তাহলে সার্কিট ব্রেকার নিজে থেকে অফ হয়ে গিয়ে তোমার ইলেকট্রিক্যাল ডিভাইস গুলোকে বাঁচিয়ে দেবে আর কি। সাপোজ ধরো তোমার টিভিটা আছে, ফ্রিজটা আছে, এগুলো তো এক একটা ধরো এর মধ্যে চিপস আছে, মানে তোমার বিভিন্ন কন্ট্রোলার আছে, তো সেইগুলোর তো একটা প্রপারলি ডিজাইন করা আছে না। না ইফ ইউ আর তোমার 220 ভোল্ট প্লাস মাইনাস 10%, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্লাস মাইনাস 10% আমরা বা প্লাস মাইনাস 5% যে কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইসে লেখা থাকে, যদি তার আগে পিছু কোনোভাবে পাওয়ার ঢুকে আসে, কারেন্ট বা ভোল্টেজ ইমব্যালেন্স হয়, তখন তোমার সার্কিট ব্রেকার ক্যান ওয়ার্ক অ্যান্ড দে ক্যান সুইচ অফ অটোমেটিক্যালি। সেটাই ও কিন্তু বলতে চাইছে, যে সার্কিট ব্রেকার আর সুইচের মধ্যে পার্থক্য এটাই, তোমার বাড়ির সুইচটা নিজে থেকে কিন্তু ওরকম অফ অন হতে পারে না, বাট সার্কিট ব্রেকার হতে পারে। আবার সার্কিট ব্রেকারকে তুমি সুইচ হিসাবেও ইউজ করতে পারো। আমি বললাম না, তুমি ধরো বাড়ি থেকে 1 মাসের জন্য চলে যাচ্ছ, আর তুমি সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিয়ে চলে গেলে, বুঝলে, তোমার কোনো দরকার নেই, তুমি বন্ধ করো, কারণ তোমার বাকি সমস্ত ডিভাইস অল দোজ আর দেয়ার, লাইক ইয়োর টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইয়োর নর্মাল লাইটিং সুইচ, পাখার সুইচ সবই বন্ধ করা আছে, পাম্পের সব, তার জন্য তোমার তখন সার্কিট ব্রেকার লাগছে না, তুমি বন্ধ করে দিয়ে চলে গেলে। সেটা তুমি ম্যানুয়ালি করলে, তো তখন তুমি ওটাকে সুইচ হিসেবে, আবার যখন বাড়িতে ফিরলে
ওটাকে তুমি অন করলে, তাহলে তুমি ম্যানুয়ালি সুইচ অন সুইচ অফ করতে পারলে সুইচের মতো। কিন্তু আবার যখন তোমার পাওয়ার যখন তোমার ইমব্যালেন্স হচ্ছে, নর্মাল অবস্থাতে ও যেটা বললো আগের কোশ্চেনেই, যে অন অবস্থাতে লোডিং অবস্থাতেই এটা কাজ করে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন দ্য আইসোলেটর এন্ড দ্য সার্কিট ব্রেকার। অন লোড অবস্থাতে সার্কিট ব্রেকারটা কাজ করবে। Correct. Okay, so I'm going to head to the next question. Thank you. In a fluorescent lamp circuit, what is the work of the choke coil and the starter? Very good question. এটা কিন্তু মানে ইলেকট্রিক্যালে সব ছেলে মেয়েদের জানা উচিত। এই যে স্টার্টারকে কি বলা হয়, মেক এন্ড ব্রেক। স্টার্টার হলো দুটো বায়োমেটালিক ইলেকট্রোড একটা গ্লাসের মধ্যে যে থাকে সেটাকেই স্টার্টার বলে মেনলি। এবার সেটা কি করে, যখন হাই ইম্পালস ভোল্ট মানে সাপ্লাই ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, ওটা কেন দেওয়া হয়, ওই ফ্লুরোসেন্ট ল্যাম্পের ভেতরে মার্কারি ভেপার থাকে। এবার সেটাকে তো আমাকে আয়নাইজ করতে হবে, না হলে আমি লাইটটা পাবো না। তো সেই জন্য আমি যখন ফার্স্টে আমাকে যে ভোল্টেজটা দেওয়া হলো হাই ইম্পালস, তো সেক্ষেত্রে স্টার্টারটা আগে মেক করবে, তাহলে ওর ভেতরে যে মার্কারি ভেপারটা থাকবে ওটা আয়নাইজ হবে। এবার ওটা আয়নাইজ হয়ে আল্ট্রাভায়োলেট লাইট ক্রিয়েট করবে। এবার সেটা আবার ফ্লুরোসেন্ট ল্যাম্পের কোট থাকে একটা ফসফর কোট, এবার সেটা আমাদের ওই লাইটটা মানে আমরা হোয়াইট লাইট পাই, সেটার মাধ্যমে আমরা হোয়াইট লাইট পাই। অ্যাকচুয়ালি ওটা যখন ভেতরে যে মার্কারি ভেপারটা থাকে ওটা আয়নাইজ, ওটা ইউভি লাইটই ক্রিয়েট করে, আর ওই ফসফর যে কোটিংটা থাকে ওটা আমাদের হোয়াইট লাইট দেয়। তো স্টার্টারের মেন যে কাজটা হলো মেক অ্যান্ড ব্রেক, মানে যখন আমি সার্কিটটা মানে আমি জাস্ট অন করলাম, তো আগে স্টার্টারে গেল, সেখানে হাই ইম্পালস ভোল্টেজ গেল, স্টার্টারটা মানে এনওএমসি যাকে বলে, তো স্টার্টারটা ওখানে মেক করলো সার্কিটটাকে, করে ওটাকে আয়নাইজ করলো, মানে মার্কারি ভেপারটাকে আয়নাইজ করলো, করে লাইটটা আমাদের মানে তারপরে আমরা লাইট পাচ্ছি। ওকে, এন্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য চোক কয়েল? চোক কয়েল, তো এই চোক কয়েলটা হচ্ছে একটা ইন্ডাকটিভ কয়েল। তো এক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সও ইউজ করতে পারতাম, কারণ রেজিস্ট্যান্স রেজিস্ট করে, আবার ইন্ডাকটেন্সও রেজিস্ট করে, কিন্তু আমরা এখানে ইন্ডাকটিভ কয়েলটা ইউজ করি। তার কারণটা হলো যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের কিছু ইলেকট্রিসিটি ইন দ্য ফর্ম অফ হিট লস হয়ে যায়, যেহেতু H=I²RT। কারেক্ট। কিন্তু ইন্ডাকটিভ কয়েলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সেই ইলেকট্রিসিটিটা লসটা আমাদের হচ্ছে না। এবার ওটা এই যে আমাদের ইন্ডাকটিভ কয়েলটা ইউজ করা হয়, এটা ফার্স্ট ইউজ করা হয় যে ওই যে হাই ইম্পালস ভোল্টেজটা দিচ্ছি ওটার যে পাথটা করে দেওয়া, ওটা ফার্স্ট ইউজ করা হয়, মানে চোক কয়েলটা ফার্স্ট ইউজ করা হয় এই কারণে। আবার যখন এই পাথটা হয়ে গেল, এবার লাইটটা আমরা পেয়ে গেলাম, তখন যাতে হেভি কারেন্ট ফ্লো না করে সেটা রেগুলেট করে হচ্ছে এই চোক কয়েল। Okay, fine. Block this heavy current. So, Shurmili, one basic question, maybe it is a very stupid question, but still, ওই যে আমাদের বাল্বে যে ফিলামেন্ট থাকে তার সঙ্গে এই চোক কয়েলের পার্থক্যটা কোথায় বেসিক্যালি? বাল্বের ফিলামেন্টে তো আমাদের মানে আমি যেখানে বাল্বের ফিলামেন্ট মানে টিউবে কিন্তু ফিলামেন্ট থাকে। হ্যাঁ, না নরমাল বাল্বে যে ফিলামেন্ট থাকে সেটাও তো আমার ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করতে পারে। ওটা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স হিসেবে নয়, ওটা তো কারেক্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা আসবে, মানে দ্যাট আমি ইচ্ছে করেই কোশ্চেনটা করলাম। আই আন্ডারস্ট্যান্ড ইওর এন্টায়ার থিং, বাট দেয়ার উইল বি আ কোশ্চেন মে কাম এই কোশ্চেনটার পরে, যে তাহলে তো বাল্বেও তো ফিলামেন্ট থাকে আর এখানেও চোক কয়েল থাকে, দুটোই তাহলে তুমি কেন রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করতে পারো না আর কি বেসিক্যালি। ওকে, গুড। তো স্টার্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট, মানে প্লিজ পিপল ইউ নোট, অল পিপল প্লিজ নোট দ্যাট দি স্টার্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়াই দ্যাট স্টার্টার ইজ ইউজিং ইট ইজ আ মেক অ্যান্ড ব্রেক। সো এর জন্য আমাদের কিন্তু এনওএনসি এই ব্যাপারটা কিন্তু সবার একটু ক্লিয়ার থাকতে হবে, মানে অ্যান্ড দ্যাট ইজ আ বেসিক্যালি কিন্তু ডিপ্লোমাতে পড়ানো হয়, আমার মনে হয় এটা নিয়ে কোনো কারোর নেই। যদি না হয় থাকে, কেউ যদি ফার্স্ট ইয়ার থাকো মেবি আফটার কিছু দিন হয়তো সেটা পড়ানো হবে। So what type of conductor used in EHV transmission? What is EHV basically? Extra high voltage. Okay. 400 kV, 765 এগুলো হচ্ছে extra high voltage. আচ্ছা, extra high voltage. Okay. So what type of conductor is used in EHV transmission? আচ্ছা, আমরা যখন ট্রান্সমিশনে যাই আমরা মানে কিছু কিছু কন্ডাক্টর ইউজ করি যেগুলোকে বলে জেব্রা, প্যান্থার, মুর, এগুলো ইউজ করি।
তো Okay. এবারে এর মধ্যে কিছু কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকে, Okay. তো সেইটা দেখে আমরা ইউজ করি। যেমন আমার এই মানে এই আমাদের যে 220 কেভি সিস্টেম, ওখানে ইউজ করা হয় মুভ এসিএসআর। কেন? এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে 900 অ্যাম্পিয়ার। Okay. আবার আর সবথেকে লোয়েস্ট হচ্ছে জেব্রাটা 560 অ্যাম্পিয়ার এরকমই হবে। তো সেই জন্য আমরা যেহেতু হাই ভোল্টেজ ইউজ করছি, তো মুভ এসিএসআর ব্যবহার করি। আর তার সাথে বলে রাখি, যখন আমরা 220 কেভি বা 400 কেভিটা ইউজ করি, মুভ এসিএসআর দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা ডাবল কন্ডাক্টর ইউজ করি ফর সেফটি। Okay. So, are we trying to? I know that there is a research and development is going on in this EHV transmission. Are we going to deploy anything on the superconductor? সুপারকন্ডাক্টর মানে যে কন্ডাক্টর মেটেরিয়ালের লসেস উইল বি টেন্স টু জিরো বেসিক্যালি। হ্যাঁ, এখন কিছু মানে আমাদের এসিএসআর গুলো চেঞ্জ করে কিছু ক্ষেত্রে HTLS ব্যবহার করা হচ্ছে। HTLS মিন্স হচ্ছে হাই টেনশন লো স্মোক। হ্যাঁ, তো এটা কিছু ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, মানে রিসেন্ট। এখনো পর্যন্ত সব জায়গাতেই এখনো এসিএসআরই রয়েছে। তো HTLS এ একটু লসটা কিছুটা হলেও কম। আচ্ছা, okay, fine. So we'll go to the next question. So what is active and reactive power? তো অ্যাক্টিভ পাওয়ার যেটাকে আমরা বলি, যে আমরা যে কোনো মানে ওয়াট মিটার বা কিছুতে যে মানে কনজিউম পাওয়ার, মানে পাওয়ারটা কনজিউম রিয়েল পাওয়ার যেটাকে বলে অ্যাক্টিভ পাওয়ার। এবারে সাউন্ডটা ক্লিয়ার আসছে না। হ্যাঁ, আমরা মিটারিং এ যে পাওয়ারটা দেখতে পাই ওটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা হলো, সেটা হচ্ছে ওটাকে বলা হয়, মানে ওটা জাস্ট ইউজলেস। কেন? ওটা না ব্যাক অ্যান্ড ফোর্স, ওটা মানে ফ্লো করে ব্যাক অ্যান্ড ফোর্স অফ অ্যাক্টিভ পাওয়ার। ওখানে সেটা কোনো মানে কাজ করে। তো অ্যাক্টিভ পাওয়ার যেটা হচ্ছে VI cos phi, এটাকেই আমরা ধরে মানে যে কোনো পাওয়ার কনজাম্পশন বলো বা যা কিছু ক্ষেত্রে এই অ্যাক্টিভ পাওয়ারটাকেই আমরা শোনা যাচ্ছে না ভালো। শোনো, না বলতে চাইছে যেটা নরমালি VI cos phi তোমরা জানো তো? তো VI cos phi হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। এবার তারপরে যেটা সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থে ইউজ হয়, দ্যাট ইজ কল্ড আ রিঅ্যাক্টিভ পাওয়ার বেসিক্যালি, উইচ we are not actually calculating. আমরা যেটা ক্যালকুলেট করি সেটা অ্যাক্টিভ পাওয়ার নিয়ে ক্যালকুলেট করি, which is VI cos phi, and V হচ্ছে ভোল্টেজ, obviously I হচ্ছে অ্যাম্পিয়ার, and cos phi হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবারে পাওয়ার ফ্যাক্টর কিরকম কি হবে সেটা ডিপেন্ড করে তোমার বিভিন্ন ডিভাইসের ওপর, বিভিন্ন মোটরের এর ওপর। দ্যাট ইজ আনাদার সাবজেক্ট। ওটা বোধহয় কিছুটা বুকিশ থিং, ইউ ক্যান গেট ইট ফ্রম ইউর কোর্সেস অলসো। পড়ানো হয় রে আমাদের। Which is the useless power? Reactive or reactive? রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ইউজলেস পাওয়ার হিসেবে বলা হয় বিকজ ইটস আ ব্যাক অ্যান্ড ফোর্থ সিস্টেম বেসিক্যালি। Back and forth, yeah. শর্মিলি, ক্যান উই সে দ্যাট অল্টারনেটিভ কারেন্টে যদি আমরা সাইন ওয়েভে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে কিছু পেতে পারি কি? রিঅ্যাক্টিভ পাওয়ারটা অ্যাকচুয়ালি কি হয়, যে এই যে অ্যাক্টিভ পাওয়ার যেটা ফ্লো করছে তার ব্যাকে ফ্লো হয়। এবার কি হয়, ওটা তো মানে ইন ডিরেকশনও হতে পারে বা অল্টারনেটিভ মানে ওর অপোজিট ডিরেকশনও হতে পারে। সেই জন্য সেটাকে আমরা ধরি না, যে কোনো ওয়েভের ক্ষেত্রেই আমরা ধরি না। ওকে, বাট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ডিভাইস, মানে যেখানে ইলেকট্রিসিটি এরকম ভাবে ফ্লো করে পাওয়ার হতে পারে সেক্ষেত্রে পাওয়ার একটা হচ্ছে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, আর তার যে মেন মানে একটা আমরা যে একটা ইয়েটা মানে যখন আমরা ভেক্টর ডায়াগ্রাম ইউজ করি, তো অ্যাক্টিভ পাওয়ারটা আমার হরাইজন্টালি গেলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার ভার্টিক্যালি যায়, আর তার যে জয়েনিংটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এই যেটা মানে আমরা যদি একটা পিথাগোরাস থিওরি অনুযায়ী যে অতিভুজটা যেটা থাকে দ্যাট ইজ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বেসিক্যালি, এন্ড মেবি দ্য বেস ইজ বেসিক্যালি অ্যাক্টিভ পাওয়ার, এন্ড দ্য রাইট অ্যাঙ্গেলে যেটা থাকে, যেটা লম্ব হিসেবে বা বাংলায় যেটাকে বলে, দ্যাট ইজ কল্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, রাইট? রাইট। ওকে, সো ক্লিয়ার। আই থিঙ্ক ইটস ভেরি মাচ, মানে এটা খুব দরকার ছিল। So why starter is used for the DC motor, and what kind of types of the starter we can have?
হ্যাঁ, তো স্টার্টার কেন ইউজ করা হয়? যেহেতু যখন আমরা মোটর বা কিছু যখন স্টার্ট করছি তখন আমাদের তার মধ্যে কোনো ব্যাক ইএমএফ থাকে না যে আমার কারেন্টটাকে মানে সেফ লিমিটে আনবে। তো সেই জন্য তখন কারেন্ট যদি হিউজ পরিমাণে যায় তো সেক্ষেত্রে তো আমার স্পার্কিং হবে বা ব্রাশ ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ব্রাশ গিয়ারটা। তো সেই জন্য আমরা কি করি, মোটরের আর্মেচারের সিরিজে ইন টাইপ অফ রেজিস্ট্যান্স, যেটাকে স্টার্টারটা একটা রেজিস্ট্যান্সেরই সমান বলা যায়, যাই হোক, তো ওই একটা স্টার্টার ইউজ করি ইন সিরিজ উইথ মোটর আর্মেচার। তো তখন কি হয় যে আমরা হাই কারেন্টটা যেটা ফ্লো করে সেটা সেফ ভ্যালুতে আসে ওই স্টার্টারটা ইউজ করার ফলে। সেই জন্য আমরা যে কোনো মোটর স্টার্ট করার মানে যে কোনো মোটর চালাতে গেলে স্টার্টারটা ইউজ করি। But nowadays there is a motor called brushless motor, মানে কিন্তু স্টার্টারের কিন্তু ভূমিকা অনেক কম। হ্যাঁ, সেটা কম, কিন্তু যখন আমি একটা হাউস হোল্ড বলছি, যখন আমরা পাম্প বাড়িতে কোনো পাম্প চালাই বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টার্টার ইউজ করি। Obviously করি, মানে I am saying that modern technology where you have a electronically commuted motor, nowadays there are the motors are coming which is called BLDC, brushless DC motor basically. So BLDC motor er khetre kintu starter will be not that much of effective. So but guys who are basic question er khetre this is very important je why we are using the starter for a DC motor. Etu type of starter gulo bole de, oi je DOL, start delta। হ্যাঁ, এটা ডিসি মোটর মানে যে ক্ষেত্রে ব্যবহার করা হয় DOL, ডাইরেক্ট অনলাইন স্টার্টার, আর 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, আর এছাড়া রয়েছে অটো ট্রান্সফরমার স্টার্টার, স্টার্ট ডেল্টা স্টার্টার, এগুলোও আছে। তো আমাদের কি এগুলো ডিপ্লোমাতে পড়ানো হয়? হ্যাঁ, আচ্ছা, আরেকবার একটু স্টার্টারটা একটু বলে দে শর্মিলি, মানে জানতে চাইছি। হ্যাঁ রাহুল দাদা, রাহুল দা, হ্যালো, কানেকশন ইয়ে হয়ে গেছে, পোর হয়ে গেছে হয়তো। হ্যালো ম্যাম আমার স্টার্টারটা বলে দিন না, তো স্টার্টার ইউজ কখন করা হয়? তো স্টার্টার হচ্ছে একটা রেজিস্ট্যান্স, মানে টাইপ অফ রেজিস্ট্যান্স। যখন আমার মোটর স্টার্ট হয় তখন একটা হাই কারেন্ট ফ্লো করে, তো এবার ওইখানে যদি কোনো আমি সেটাকে বাধা না দিই, মানে রেজিস্ট্যান্স মানে একটা বাধা, তো সেটাকে আমি যদি সেখানে ব্লক না করি তো সেক্ষেত্রে কি হবে, অনেক হাই কারেন্ট ফ্লো করে মোটরটা আমার নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা স্টার্টার ইউজ করি আর্মেচার, মোটরের যে আর্মেচার থাকে তার সঙ্গে সিরিজে সেটা ইউজ করা হয়, যাতে যখন হাই কারেন্ট ফ্লো করে স্টার্টার ইউজ করলে সেটা সেফ ভ্যালুতে চলে যায় কারেন্টটা, সেই জন্য মোটরটা ঠিকঠাক ভাবে রান করতে পারে। মানে রেজিস্ট্যান্স আর স্টার্টার প্রায় একই জিনিস। হ্যাঁ, ওটা মানে এই যে আমাদের যখন এটা আমি বলি 3 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে মানে দেখা যায় যে অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, R1, R2, R3, R4। তো যখন আমার স্টার্টিং এ আমি R1 এ তখন যাচ্ছি তখন হাই রেজিস্ট্যান্স, আস্তে আস্তে যখন মোটরটা চালু হয়ে যায় তখন রেজিস্ট্যান্সটা অনেক লোতে চলে যায়, তখন আমার হাই কারেন্ট ফ্লো করে। কিন্তু যখন আমার মোটরটা স্টার্ট হলো তখন যেহেতু আমাকে লো কারেন্ট ফ্লো করাতে হবে, সেই জন্য আমরা স্টার্টারটা ইউজ করি, সেফ ভ্যালু মানে লিমিটিং না হাই কারেন্ট টু এ সেফ ভ্যালু। ওকে ম্যাম। হ্যাঁ দিদি, আমি এখন একটা উত্তর দিতে চাইছি। একজন মেসেজ করেছিল, একটু অনুরোধ, এখানে বলেছিল যে 2 পয়েন্ট স্টার্টার কোথায় ইউজ করা হয়, সেক্ষেত্রে এর উত্তরটা হবে হচ্ছে শান্ট মোটরে ইউজ করা হয়। আমি এটা ঠিক বললাম তো নাকি? আচ্ছা আচ্ছা, এটাই আর কি উত্তরটা ছিল আর কি, শান্ট মোটরে 2 পয়েন্ট স্টার্টার ইউজ করা হয়। Shomiri, the next question আমি স্ক্রিন শেয়ার করছি না, অ্যাকচুয়ালি মেবি হয়তো ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। The next question is what is insulator and type of insulator we are using? হ্যাঁ,
ইনসুলেটরটা ইউজ করা হয় অ্যাজ এ সাপোর্ট অফ কন্ডাক্টর। এবার এই ইনসুলেটরটা মানে টাইপস অফ ইনসুলেটর হলো পিন ইনসুলেটর, তারপর সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর। তো এক্ষেত্রে বলে রাখি পোস্ট ইনসুলেটরটা পুরোপুরি সাপোর্টের জন্য ব্যবহার করা হয়। আর এই যে স্ট্রেন ইনসুলেটর বা সাসপেনশন ইনসুলেটর এগুলো আমাদের যখন বাস কোনো রকম হাই ভোল্টেজ লাইনে কোনো বাস থেকে যখন কোনো লাইন নামে মানে কোনো লাইন যাচ্ছে তখন কি হয় যে আমাদের হরাইজন্টালি একটা ইনসুলেটর যেটাকে দিয়ে আমরা সাপোর্ট দিই আর একটা হচ্ছে ভার্টিক্যালি সাপোর্ট দিই। তো ভার্টিক্যালি যে সাপোর্টটা দিই ওটা হচ্ছে সাসপেনশন ইনসুলেটর, আর হরাইজন্টালি যে সাপোর্টটা দিই ওটা হচ্ছে আমার স্ট্রেন ইনসুলেটর। এবার এটা স্ট্রেন ইনসুলেটর আর সাসপেনশন ইনসুলেটর এগুলো কিভাবে হয় না, এগুলো পুরোপুরি ডিস্ক মানে ডিস্ক ইয়ে করে মানে পরপর ডিস্ক থাকে মানে নাম্বার অফ ডিস্ক হয়। তো এর আবার বিভিন্ন রকম ভোল্টেজ সিস্টেমে এর ডিস্ক নাম্বার অফ ডিস্ক সেরকম ভাবে ভাগ করা থাকে। যেমন 33 কেভি সিস্টেমে স্ট্রেন ইনসুলেটরটা তিনটে ডিস্ক হয় আর সাসপেনশনও তিনটে। আবার 220 কেভি সিস্টেমে দেখতে গেলে এখানে 15টা ডিস্কের হয় হচ্ছে স্ট্রেন ইনসুলেটর মানে যেটা আমার হরাইজন্টালে থাকে, আর সাসপেনশন ইনসুলেটর যেটা আমার ভার্টিক্যালি নামে কন্ডাক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে আমার 14টা। মানে এগুলো এইভাবেই হয়ে এসেছে, মানে এর কোনো মানে থিওরি নেই, কিন্তু এর বলা মানে এটা বুক কিসে আর কি যে ওখানে দেখা যায় বইতে আছে আর কি যে এগুলো এইভাবেই ডিস্ক নাম্বার অফ ডিস্ক কাউন্ট করে এগুলো এইভাবে করা হয়, কিন্তু পুরোপুরি হচ্ছে সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়। ইনসুলেটর দেখে আমরা বুঝতে পারবো ওই হ্যাঁ বুঝলাম না। ইনসুলেটর দেখে আমরা বলছি ইনসুলেটর দেখে কি আমরা বুঝতে পারবো যে কোনটা কিরকম ইনসুলেটর, মানে আমরা ওই যে এই সাসপেনশন আর স্ট্রেনটা দেখে আমরা বুঝতে পারবো নাম্বার অফ ডিস্ক গুণে। এই আমার যদি একটা 220 কেভি লাইন হয় তো সেক্ষেত্রে আমি যদি দেখি সাসপেনশন ইনসুলেটর আমার 14টা আছে তো আমি সেটা দেখেই বুঝতে পারবো যে এটা সাসপেনশন ইনসুলেটর। আর সাসপেনশন সবসময় ভার্টিক্যালি ব্যবহার করা হয়, ভার্টিক্যালি যে ডিস্ক গুলো কন্ডাক্টরকে সাপোর্ট করে সেটা হচ্ছে সাসপেনশন আর স্ট্রেনটা হচ্ছে হরাইজন্টালি। Shormili, we are actually running out of time, so we are taking two last question and two are very basic question. Why we use 3-phase supply? Why we are not using 4-phase or something else? I mean, what is the logic behind? ফার্স্ট অফ অল একটা তো হচ্ছে আমাদের টাওয়ার যেভাবে করা হয় তো সেক্ষেত্রে যেরকম টাওয়ারের কন্ডিশন থাকে তো সেখানে আমি যদি 4 ফেজ করতে যাই সেটার ক্ষেত্রে অনেক বেশি কস্ট হবে, তো সেটা সেইভাবে হয় না সেই জন্য ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই 3 ফেজ লাইনে একটা ফেজ ডিফারেন্স থাকে 120 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমি যদি ওখানে 4 ফেজ বা 5 ফেজ করি সেই ফেজ ডিফারেন্সটা আমি ব্যালেন্স করতে পারবো না, সেখানে ট্রান্সপোজিশন হবে, কস্ট আরো বাড়বে, তো সেটা আমি করতে সেইভাবে আমি সেই সিস্টেমটা আনতেই পারবো না, সেই জন্য আমরা 3 ফেজটাকে ইউজ করি, 4 ফেজ বা 5 ফেজ বা তার বেশি কিছু নয়। Okay. Ma'am, I have a question. Can I ask? হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ডিস্ট্রিবিউশন পাওয়ার টাওয়ার গুলো আছে না, পাওয়ার ডিস্ট্রিবিউশন টাওয়ার গুলো আছে না, তো ওগুলো কি করে বুঝবো ম্যাম এটা এত কেভির টাওয়ার আর এটা এত কেভির টাওয়ার? আচ্ছা, এইটা সেটা সেভাবে বোঝা যায় না, কিন্তু মানে কটা কি মানে 440 বা 132 বা 220 এই টাওয়ারটা সেইভাবে বুঝতে পারবে না, কিন্তু সেটা কটা লাইন বেরিয়েছে বা সার্কিট বেরিয়েছে, ডাবল সার্কিট না সিঙ্গেল সার্কিট, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। টাওয়ারের ক্রস আর্ম থাকে, ক্রস আর্ম দিয়ে ওই লাইনগুলো কন্ডাক্টরগুলো সাসপেনশন হয়ে বেরোয়, তো এবারে সেই ক্রস আর্ম থেকে যদি ডাবল কন্ডাক্টর বেরোয় তো দুদিকে আর কি দুটো ক্রস আর্ম দিয়ে, তাহলে সেখানে আমরা ভাবি যে সেটা ডাবল সার্কিট, আর যদি সিঙ্গেল কন্ডাক্টর বেরোয় তো সেখানে সিঙ্গেল সার্কিট হয়, কিন্তু এটা কত কেভি সেটা বোঝা যায় না, সেটা একমাত্র বোঝা যাবে ওই আমি একবারই বললাম সেটা ওই সাসপেনশন আর ইনসুলেটর যদি আমি মানে কাউন্ট করতে পারি সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। যদি সেটা 220 কেভি সিস্টেম হয় তো সেক্ষেত্রে আমার 14টা সাসপেনশন ইনসুলেটর থাকবে যখন এই ক্রস আর্ম দিয়ে কন্ডাক্টর বেরোবে, কিন্তু সেটা কাউন্ট করা সম্ভব হয় না। 14টা ইনসুলেটর থাকবে মানে যখন আমার ক্রস আর্ম দিয়ে কন্ডাক্টরটা বেরোচ্ছে
তো তখন সেখানে আমাকে তো কন্ডাক্টরে একটা সাপোর্ট দিতে হয়, তো সেখানে সাসপেনশন ইনসুলেটর দিয়ে সেই সাপোর্টটা দিয়ে কন্ডাক্টরটাকে নিয়ে যাওয়া হয় পুরো লাইনে। এবার টাওয়ার গুলো যথেষ্ট দূরে এবং এমনকি মানে অনেকটা উঁচুও হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা কাউন্ট করতে পারি না, সেই জন্য আমরা বুঝতে পারি না যে ওটা 220 কেভি লাইন না 400 কেভি লাইন, কিন্তু কাউন্ট করলে বোঝা যাবে। Okay, ma'am. Okay, the next last basic question is why battery rated in ampere hour? Why not volt ampere or watt? মানে আমরা যখন ব্যাটারি আমরা কিনতে যাই বা ইন্ডাস্ট্রিয়ালে ব্যাটারি আমরা ইউজ করি, we are saying that 12 ampere per ampere hour, 30 ampere hour, something like that. Why we are not saying VA or watt? তো ব্যাটারির ক্ষেত্রে আমরা যেটা জানি যে চার্জ, যে ব্যাটারির মধ্যে যে চার্জটা, এটা কেমিক্যাল এনার্জি, এটা কিন্তু কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো এবার যে এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে, এটা ঠিক স্পেসিফিক টাইমের জন্য ইউজ করা হয়। তো সেই জন্য এই যে ক্যাপাসিটিটা, এটা অ্যাম্পিয়ার আওয়ারে আমরা এর ইউনিটটাই অ্যাম্পিয়ার আওয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার নয়। Fantastic. I think we have question answer. So এই মধ্যখানে কিছু I dropped, so the question got right now one from where we can be used in input supply and output supply. How much thicker? You to say that করা হয়। ঠিক তোমার কথাটা না পুরো কেটে গেল। রাহুল না কিছু শুনতে পাইনি, আবার বলো। বোঝা গেল নাকি? কোনো বোঝা যাচ্ছে? No, sir. আর কোনো বোঝা যাচ্ছে না। Brother, your voice not clearly. Okay, hold on. Now বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। Okay, so Ritam Sengupta asked a question that in a step-up transformer, how much thick wire we can use in input supply or output supply? Thick wire means it's a gauge or what? Gauge. Achha. Okay. So really, bolche step-up transformer how much thick wire means what kind of gauge of the wire we are using basically? এবার আমি বলি যে স্টেপ আপ ট্রান্সফরমারই বল বা স্টেপ ডাউন, এই গেজটা কিন্তু একমাত্র যারা মানে সেটাকে ইয়ে করছে, মানে ওয়াইন্ডিং তৈরি করছে তারা। এবার আমরা যেটা দেখি, মানে যেভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদের যখন লো ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে, তো সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ টার্নসটা অনেক বেশি হয় এবং ওটা খুব ঠিক হয় না, থিন হয়। আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিং যেটা থাকে ওটা ঠিক হয় আর নাম্বার অফ টার্নসটা কম থাকে। এটা দেখে আমরা বুঝি যে কোনটা হাই আর কোনটা লো, মানে স্টেপ আপ বলো বা স্টেপ ডাউন। Okay, so I think Acha. Okay, fine. So I think we have concluded the session with the question answer from our side. Ebar, can you please repeat how can we identify LV or acha ও বলছে যে ওই তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম হয়তো মানে we are not having the clear sound, so ওই without connection LV আর HV side of the transformer কি করে বোঝা যাবে আর কি বেসিক্যালি। তো এলভি আর এইচভি আমরা যদি উইদাউট কানেকশন রাখি, আমরা অনেকভাবেই মেজার করতে পারি। ভোল্টেজ মেজার করে দেখতে পারি বা ওয়াইন্ডিং ওপেন করে দেখতে পারি যে নাম্বার অফ টার্নসটা, যেটা আমি বললাম যে এলভিতে আমার নাম্বার অফ টার্নসটা বেশি থাকে, এইচভিতে নাম্বার অফ টার্নস কম থাকে, তার ক্রস সেকশন দেখেও বুঝতে পারি। কিন্তু আমি যখন দেখছি যে সেখানে আমি কোনোটাই দেখতে পারবো না, অনলি সেটা আমার রাখা আছে, এবার সেটা দেখে আমার বুঝতে হবে যে কোনটা। এইচভির ক্ষেত্রে বুশিং লেন্থ অনেক বেশি হয় আর এলভির ক্ষেত্রে বুশিং লেন্থ অনেক মানে তা কম হয়। তো সেটা দেখে আমি বুঝতে পারবো কোনটা এইচভি আর কোনটা এলভি। Okay, so I think you got the answer, Apurvo. Now next question is that which type of transformer is better, like core type or shell type?
সব ক্ষেত্রে কোড টাইপই ব্যবহার করা হয়, শেল টাইপ সেইভাবে ব্যবহার করা হয় না। আচ্ছা, ওকে। তো মোটামুটি আমাদের question answer from our end, it has been ended, but believe me, it is a so vast subject or basic এত question আছে যে হয়তো একটা সেশনে কমপ্লিট হবে না। So maybe we will be arranging another session if you people want. But if anybody want to ask any question, still we are having 5-10 minutes, or you can give some feedback also যে কেমন লাগলো বা যদি আরো কিছু করতে পারি। কোয়েশ্চেন পুরনো রয়েছে, তার মধ্যে একটা রয়েছে বাকোল্ড রিলে, এটা অনিলিসের কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন বুঝতে পারলাম না। বাকোল্ড রিলে, রিলেটেড রিলেটা যখন বলা হচ্ছিল তখন ও হয়তো মিস করে গেছে, তো এর উপরে ওয়ারেন্টটা। আচ্ছা, রিলে মেবি we will be you can hear it from the recording version because we are recording entire session, so we will be uploading into our YouTube channel, which is Hope Foundation YouTube channel. So there you can go and you can see this entire session in the recorded version. Any other question you do have? Apurva, I got it, we need another session, but maybe you follow our Hope Foundation pages and respective channels. Maybe you will get the news that when we are conducting another session. চ্যানেলটার নাম কি স্যার? চ্যানেলটার নাম শুভঙ্কর হোপ ফাউন্ডেশন, তাই তো? চ্যানেলটার নাম হোপ ফাউন্ডেশন, আর আমি চ্যাট বক্সে আমাদের ফেসবুক পেজের অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েছি। Yeah, the chat box you do one thing, you just give the Facebook page and our Facebook page and YouTube channel, whatever the ID, so people can follow. Any more question you have, please ask or please put it in the chat box. We are happy to answer. Or any feedback, কেমন লাগলো তোমাদের, বা যদি আরো কিছু ভালো করতে হয়, maybe improvement. স্যার বলছি আমরা 5 ভোল্ট থেকে 220 ভোল্ট বা তার বেশি কারেন্ট মানে স্টেপ আপ ট্রান্সফরমার কি করতে পারি? Shortly, the question is the 5 volt থেকে 220 volt step up transformer দিয়ে করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কষ্টটা বেশি পড়ে যাবে আর কি। হ্যাঁ, কষ্টটা বেশি পড়বে কিন্তু করা যায়। এটার সাথে কোনো ট্রানজিস্টর মানে কোনো ট্রানজিস্টর ব্যবহার করে এটা করা যাবে না? ট্রানজিস্টর, ওকে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি ইউজ করবে। অ্যাকচুয়ালি 5 ভোল্ট থেকে আমি কি উত্তরটা বলবো রাহুল দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারি অন। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তুমি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটা ইয়ে করতে পারবে। এবার সেই ক্ষেত্রে 5 ভোল্ট থেকে 220 ভোল্ট যদি করতে যাও, তোমাকে কতটা কপার মানে বডিতে যে কপারটা লাগানো থাকে সেটা কতটা তোমাকে জড়াতে হবে, বুঝতে পারছো? এবার সেটা ওর ক্ষেত্রে পসিবল হবে না। এবার অ্যাকচুয়ালি যদি তুমি করতে চাও হবে, এবার সেক্ষেত্রে ওটা পসিবল হবে না। আর ট্রানজিস্টর দিয়েও করা যাবে, একটা লজিক আছে। সেক্ষেত্রে এই মুহূর্তে তোমাকে হয়তো বলে আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি সার্কিট দেখে তোমাকে আমি বলে দিতে পারতাম যে এই জায়গাটা হলে একটু হয়তো। তাহলে আমি সরি, এই জায়গাটা আমি একটু দেখাতে পারলাম না। আমি নেক্সট টাইম পারলে তোমাকে আমি এটা একটু ডায়াগ্রাম করে আমি পাঠিয়ে দিব। হ্যাঁ দাদা? Okay. We'll do it. Thank you, Kollol. Thank you for your this thing. I hope to attend such classes in future. Many thanks to all. It's okay. We are also thankful to you. You people have joined. We are happy to share knowledge and we are happy to share ideas to crack interviews. Hello, sir. Yeah, Anita. So what is the main function of a starter? What is the main function of the starter? What see what she has told, that is a making and breaking basically. So if you are aware about the NONC connection, so our circuit needs to be make and break. That is the starter's connection, main criteria. Shormili, ঠিক তো? So whenever that fluorescent lamp, whatever example she has cited, you need to make that connection. Otherwise that fluorescent vapor, whatever in the fluorescent lamp, whatever the vapor is there, that cannot be ionized. So it is basically the starter's function is to the make and break.
So it is very much related to the NONC kind of situation. So if you read more on the NONC, what is NO, what is NC, then you can understand better basically. Thank you, sir. Thank you. Okay, we got enough suggestions, and already in chat box there is a YouTube link is there. I am seeing, and there is a link for our Facebook page also. So you people please follow this. So you will not only get this session, there are a lot of other sessions which we have already conducted on the data center, air conditioning, civil, AutoCAD. So that you also get, and obviously this will be uploaded maybe tomorrow or day after tomorrow. And you can follow our Facebook pages where you can get such information, where we are getting those when we are arranging such sessions. And please contact your respective colleges TPO, where we are actually giving our newsletter, sharing our job vacancies, and sharing our session information to the respective TPO, so they will help you out to get accomplished with that. So Shormili, thank you very much. I really appreciate your effort. Means in fact students ra jara ache tara to whatever they also learned, they are giving many feedback, but I personally learned many things. আমি অনেক কিছুই জানতাম না, তো by this session I actually learned many things. So thank you for your time, patience, and courses material basically. Okay. Thank you very much. Anybody wants to tell anything? We are just having 2 minutes time to close it. No sir, no. Thank you sir, and thank you madam. I want to hear from Navneet sir, if possible. Thank you sir. Yes, am I audible? Yes sir, you are audible. Okay. I would like to thank all of you, especially Rahul sir and Shormili Bhattacharya. You are really grateful that my students are learning these things, and also I am seeing that a lot of interest among them. Many questions they are asking, and mainly I would like to add one more thing, that there are a few students from first year also, second year also. So basically they have not learned a few subjects from power system, few subjects from electrical machines. So they are asking some silly questions also, which can be easily understood if they regularly follow classes or study some textbooks sincerely. So don't mind. Okay, fine. It is known to me that you are having some interest, you are having some motivations in studying electrical engineering. So when we'll meet in class, when we'll meet in physically or in Google Meet also, obviously I will take this in mind and try to explain you these things also, so that it is very clear for you. Sir? Did I make my point? Yes, please ask Sir, me. I have a doubt. My question is two-point starter, where two-point starter is used. Sir, আপনি বললেন সিরিজ মোটর, আর আরেকজন স্যার বললেন যে শান্ট মোটর। ওকে, আচ্ছা তুমি তো জানো আমি তো তোমাদের বোধহয় ইলেকট্রিক্যাল মেশিনের ল্যাব করিয়েছি, কি করাইনি? শান্ট মোটর, সিরিজ মোটরের ল্যাব করাইনি? কি তুমি তো করেছো, থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেশিনের ল্যাব করেছো তো? তো সেখানে তুমি কি স্টার্টার দেখেছো? ভুলে গেলে চলবে? Sir, myself is Rahul. Thank you very much for your feedback. Thank you very much for your feedback, and I really appreciate your presence, because I am hardly seeing any TPO or any college HOD or any college faculties are present in such a session. So that means we are on the right path, and with your blessings and with your assistance and with your motivation, we can arrange more sessions. And I really, from bottom of my heart, I really thankful to you, because your presence means a lot. Because whenever you are here, so you are actually not leading your team,
in your college. Also, a great motivation for Hope Foundation also, that what we are arranging, it is really helpful to the people. That's why with patience you are here almost 1.5 hours. It really means a lot for us. আমি একটু নিজেকে কারেক্ট করে নিই। অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনটা করেছিল অনুপ্রভা, ও হচ্ছে বর্তমানে 3rd সেমিস্টারের স্টুডেন্ট। তার মানে ও মেশিনের ল্যাব একটাও করেনি, তো তাই জন্য ওর এই ডাউটটা হওয়া স্বাভাবিক। তো তার মানে আমি এটাও বলতে চাই যে তোমরা এই সেশনগুলো তোমরা অ্যাটেন্ড করবে, সেটা 100 বার অবশ্যই। বাট বাই দ্য টাইম ইউ হ্যাভ টু রিড বুকস অলসো। ইলেকট্রিক্যাল মেশিনের বই আছে, পাওয়ার সিস্টেমের বই আছে, সেখানেও তোমরা অনেক বেসিক্স, তোমাদের অনেক বেশি ক্লিয়ার হবে। ডিএইচ কার্ভ, সিআরজিও স্টিল, iron loss, core loss, definitely you will get more from the theory part also. Okay, so don't worry. যে ফার্স্ট ইয়ারে পড়ছো, যে সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদেরও এখনো অনেক কিছু থিওরি পার্টটা শেখার বাকি। বাট সিন্স উই হ্যাভ ইন্ডাস্ট্রি পার্সনস, Shormili madam, she is from WBACTCL, so she is telling you from the industry perspective. Correct. So obviously that will give you more insight from the substation itself. So don't Correct. worry, you will get it from ourselves also. Okay. Thank you, sir. Thank you very much. Thank you. I am putting off. Have a good evening, and please follow Hope Foundation and take care. Be safe and keep safe your family. Thank you. Thank you, sir.